ভর্তি হতে পারিনি, কারণ টাকাটা নাই। টাকাটা নাই। বাংলাদেশে এরকম স্টুডেন্ট অনেক আছে, অনেক। যে একটা টিউশনই দেন। পরে আমার এক বন্ধু বলে যে তুই লিফলেট দে। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরে আমার লিফলেট লাগাই। আজকে যে গল্পটা ও বলতেছে এখানে, এই গল্পের সাথে বাংলাদেশের অসংখ্য যুবকের গল্প মিলে যাবে যারা ওর মতো বা ওর চেয়ে অনেক ভয়ঙ্কর লেভেলের কষ্ট করেছেন, কিন্তু উনি ব্র্যান্ডিং বাংলাদেশ এসছেন, তার মানে ওনার কষ্টের রেজাল্ট আছে। সবার কষ্টেরই রেজাল্ট আছে, কেউ হয়তো খুব তাড়াতাড়ি পায়, কেউ হয়তো সময় নিয়ে পায়। এবং কষ্ট যদি আপনি আল্লাহর নামে করেন, তো আল্লাহ আপনাকে শপথ করেছেন যে আপনাকে সে রেজাল্ট দিবেই দিবে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত গল্পটা শোনেন। নামটা একটু বলতে হবে প্রথমে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন হোসেন। বয়স কত ভাই আপনার? 26। 26 রানিং। আপনার জন্ম জেলা? আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট জামালপুর। জামালপুর। আপনি বর্তমানে ঢাকায় থাকছেন? জি জি। ওকে, তো সুমন ভাই আপনি শুরু করেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতেছি। তো আমার বাসাটা এমনই এক গ্রামে যে জামালপুর সদর উপজেলাতেই, জামালপুর জেলা সদর উপজেলা, কিন্তু এমনই এক গ্রাম যেই গ্রামে এখন পর্যন্ত বড় গাড়ি যাবে এরকম রাস্তাঘাট হয় নাই। আচ্ছা। এবং আমরা ইলেকট্রিসিটি পাইছি 2015 সালে। মানে আমরা এসএসসি পাস করছি, দোয়াত যেটাকে বলে হারিকেন, আমাদের গ্রামের ভাষায় বলে, এই হারিকেনের আলোয় পরে এসএসসি পাস করছি। ওকে, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে হচ্ছে আমার বাবা, 2 ভাই, মা, আমাদের হচ্ছে এই ফ্যামিলি। আর দাদি আছে, দাদা বেঁচে নাই, দাদা জন্মের আগে আমি মানে দেখতে পারি। বাবা কি করেন আপনার? বাবা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত কৃষক। আমার বাবা হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলের। উনি এডুকেটেড, ইন্টারমিডিয়েট, তৎকালীন ইন্টারমিডিয়েট পাস, কিন্তু তার বাবা মারা যাওয়ার কারণে ছোট থেকেই পরিবারের হাল ধরতে হয়। ক্লাস 6-7 পর্যন্ত মাটির দেয়ালের যে ঘর, আমরা এই মাটির দেয়ালের ঘরেই বড় হয়েছি। এবং আমরা যখন 7-8-এ উঠি, তো তখন আমাদের এই মাটির ঘর ভেঙে একটা থাকার মতো ঘর বানানো হয় আর কি। তো আমার কাকা আছে এবং হচ্ছে ফুপি, তো ওনাদের যেই রেসপন্সিবিলিটি, পুরো রেসপন্সিবিলিটি আমার বাবার নিতে হইতো। যেই কারণে আমরা 3 ভাই, আমারও বড় ভাই আছে। তো আমরা যখন হচ্ছে আস্তে আস্তে আমাদের বড় হইতে থাকি, বিশেষ করে আমি যখন হাই স্কুল লেভেলে যাই, তো তখন থেকে আমার বাবার হচ্ছে খরচ বাড়তে থাকে। কারণ আমার বাবা হচ্ছে একমাত্র আর্নিং মেম্বার, এবং যার আর্নিং সোর্স হচ্ছে শুধু ধান চাষ করা, ধান। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কৃষক যাকে বলে, ওনার যতটুকু জায়গা ছিল ওই জায়গাটুকু হচ্ছে উনি চাষ করতো। চাষ করে যেই ফসল আসতো এখান থেকে নিজের খাওয়া এবং ওইটা বিক্রি করেই সংসার চলতো। আর আমাদের অন্য কোনো আর্নিং সোর্স ছিল না। মানে এরকম হয়েছে, আমি স্কুলে যাইতাম, মানে বেল্ট কেনার মতো, আমার যে বেল্ট ইফোর্ড করবো এই টাকাটা মানে রশি দিয়ে বেঁধে যাইতাম। এরকম হইতো যে আমার রশি দিয়ে বেঁধে প্যান্ট বেঁধে যাইতাম, এবং মানে 2 ঈদে একবার কাপড় কিনতে পারতাম না। আমাদের হচ্ছে এরকম যে ফ্যামিলির সব কিছু মেনটেন করে আমরা হচ্ছে পুরা বছরে 2 ঈদে মাত্র একবার কাপড় কিনতাম। তার মানে হচ্ছে কোনো বছরে দেখা গেত যে আমরা ঈদুল ফিতরে যদি কিনতে পারছি, ঈদুল আজহাতে কিনতে পারি নাই। মানে এরকম হয়েছে যে একটা শার্ট একটা প্যান্ট দিয়ে পুরো বছর বার করে দিতাম। এবং নিজেদের খরচ চালানোর জন্য তো আমাদের হচ্ছে এরকম হইতো যে সম্মেলন বলে, মেলা বলে, বিভিন্ন মেলা হয়, তো এরকম হইতো আমাদের ছোটবেলায়। তো ওইখানে ওই মেলার টাকা জমানোর জন্য আমরা ধান কাটার পরে, বিশেষ করে আমনের মৌসুমে ধান পড়ে থাকতো খেতে, যে চাষিরা ধান নিয়ে যাইতো, এই ধান পড়ে থাকতো, ওই ধানগুলো আমরা হচ্ছে কুড়াইতাম। আমাদের জামালপুরের ভাষায় বলে হিসা কুড়ানি, ঠিক আছে? তো আমরা হচ্ছে ওই ধান মানে কালেক্ট করতাম। কালেক্ট করে যখন একটা বড় অ্যামাউন্ট হইতো, যে আমাদের 5 কেজি, 10 কেজি, 15 কেজি হইতো, ওইটা বিক্রি করে আমরা হচ্ছে ওই মেলা বা বিভিন্ন মানে অনুষ্ঠানের খরচগুলো আমরা নিজেই মানে বেয়ার করতাম আর কি। তো এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে বড় হয়েছি। এবং এরকম হয়েছে যে 9টা থেকে স্কুল, হাই স্কুল লেভেলটা আমার বাড়ি থেকে একটু দূরে হয়ে যায়। তো আমি সাইকেলে করে যাইতাম, 7 কিলো রাস্তা দূরে, 7 কিলো সাইকেলে যাইতাম, 7 কিলোমিটার সাইকেলে আসতাম। এবং ওই এলাকার আলীনগর বলে আমার গ্রামটারে, বন্দের পাড়া, যে কোনো রকম কাজ, যেমন ধান লাগানো, তারপরে ধান কাটা, ধান মারাই করা, মানে আমরা হচ্ছে ফ্যামিলি আমার আব্বার সাথে এই কাজগুলা করতাম। স্টিল নাও আমরা বড় হয়ে গেছি, তারপরেও দেখা যায় যে কাজগুলা করতে হয়। স্কুল কন্টিনিউ করে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত
কাজ করতাম, আবার স্কুল থেকে আইসা কাজ করতাম। এসএসসি পর্যন্ত আমি এইভাবেই গেছি। সকাল বা রাত আমরা হচ্ছে মানে আমার বাবা মা কখনো মানে বলে নাই যে পড়তে বয় বা এরকম, নিজের তাগিদে যেন আমার যতটুকু চেষ্টা করতে পারি নিজের তাগিদে পড়াশোনা করতে হয়েছে। টিউশনি আমি প্রাইভেট পড়ি, তখন আমি এসএসসি পর্যন্ত কোনো প্রাইভেট পড়ি নাই ভাইয়া, নিজে নিজে পড়ছি। আপনার কি গ্রুপ ছিল কি? আমার সায়েন্স গ্রুপ থেকে। সায়েন্স নিজে নিজে? জি। কিভাবে পড়তেন? কত সালে দিয়েছেন এসএসসি? আমি এসএসসি দিছি 2014 সালে। এই তো বেশি দিন না, মাত্র 10 বছর আগে। জি জি। আমরা যারা প্রাইভেট পড়ে লেখাপড়া করেছি তারা চিন্তাই করতে পারি না যে প্রাইভেট ছাড়া তাও আবার সায়েন্স থেকে। জি, তারপরে কি হলো ভাই? তো 2000 এবং কপিবাতির আলোয় মানে দোয়াত বলছে, অনেকে দোয়াত বুঝবে না, দোয়াত কলম দোয়াত বুঝবে, আসলে দোয়াতই তো বলা চলে, এক ধরনের এরকমই, হ্যাঁ, ছোট কপিবাতি, কেরোসিনের আলো। জি। এবং ওই সময়ে মানে মাত্র 2010-এ যে এসসি সিস্টেমটা চালু হয়েছে, আমি 2011-তে পরীক্ষা দিছি। তো যখন আমি হচ্ছে আমার সেকশন থেকে একাই প্লাস পাইলাম, তখন স্যারদের নজরে আসতে শুরু করলাম যে এই ছেলে তো ভালো করতো বা এই ছেলে তো ভালো এরকম। কিন্তু এর আগে পর্যন্ত মানে কেউ ওইভাবে চিনতো না, বা আলাদা যে একটা গুরুত্ব দেওয়া বা পড়াশোনার যে হচ্ছে একটা চাহিদা বা আগ্রহ, প্রতিযোগিতা, এই জিনিসটা ওই পর্যন্ত আমি পাই নাই। তো যখন আমি এ প্লাস পাইলাম, আমার সেকশন থেকে একা এবং ক সেকশন থেকে 5 জন পাইছে, তো আমার সেকশনের স্যাররা নিশ্চয় এটা নিয়ে খুব মানে গর্ব করতেছিল। এবং ওই সময়ে এ প্লাস পাওয়া মানে সাংবাদিক আসছে স্কুলে ছবি তুলতে। তো আমাকে গ্রাম থেকে আমাকে স্যাররা ফোন দিল যে তোমার আসতে হবে স্কুলে। আমি স্কুলে যাইলাম এবং সাংবাদিকরা ছবি তুললো এবং সংবর্ধনাও দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের জেলা থেকে একটা সংবর্ধনা দেওয়া হয়। তো এটা হচ্ছে নিম্ন মাধ্যমিক পর্যায়ে জিপিএ 5 পাওয়ার জন্য একটা সম্মাননা পত্র দেয়। ওকে। এ প্লাস পাওয়ার পরে তখন স্যারদের নজরে আসলাম। এরপরে 9 এবং 10 এই দুই সেকশনে এবং আমার পরিবারেও তখন আসতে মানে একটু গুরুত্বটা বাড়াইতে থাকলো যে ছেলে ভালো কিছু একটা হবে। সব ফ্রেন্ডসরা প্রাইভেট পড়তো, আমি প্রাইভেট পড়তে পারতাম না, কারণ বাবার সে সামর্থ্য ছিল না। আমি একটা ক্লাসও মিস করতাম না এবং ক্লাসের যতগুলা পড়া আছে ক্লাসেই কমপ্লিট করে ফেলতাম। তো এসএসসি রেজাল্টের সময় আমার এরকম একটা ইয়া ছিল যে আল্লাহ তাআলা নিরাশ করবে না, গোল্ডেন আসবে। এর মধ্যে আমার জীববিজ্ঞান সাবজেক্টে এ প্লাস কেটে যায়। ওহো, এটা এসএসসিতে জীববিজ্ঞান আবার আমার অপশনাল সাবজেক্ট। তো এটা আমি যখন আবার স্যারদের আমার একটু মন খারাপ হয়ে যায় যে গোল্ডেন মিস হয়ে যায়। তো স্যাররা এটা বলে তখন সবগুলোতে এ প্লাস মার্ক পান? জি, মানে আমার অপশনাল ছাড়াও 5 পয়েন্ট থাকে, আমাদের যেই জিপিএ মার্কসটা অপশনাল ছাড়াও 5 থাকে, আবার অপশনাল সেটা থাকুক, কিন্তু জিপিএ 5 গোল্ডেন 5 বলতে যেটা আমরা বোঝাই সবগুলো সাবজেক্টে এ প্লাস পেতে হয়। আমরা বাংলা ইংরেজি সবগুলোতে এ প্লাস। জি জি, আমার শুধু জীববিজ্ঞানে এ প্লাসটা কেটে যায়। ওকে ওকে, তো বিউটিফুল। এরপরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ছিল আপনার? হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সবগুলোই ছিল। হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট ছিল। এই রেজাল্টটা কিন্তু আমার এই এলাকা থেকে বা আমি যেই গ্রাম থেকে বিলং করি, এই গ্রামের অন্য যে আরো স্টুডেন্টরা ছিল, এটা তাদের জন্য কল্পনাতীত রেজাল্ট যে এত ভালো রেজাল্ট। চয়েস দেওয়ার পরে হচ্ছে ময়মনসিংহ আমার হচ্ছে কলেজ আছে, কেবি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ বলে, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ, ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেটে যে মেইন গেটের যে কলেজটা। তো ওইখানে যখন ভর্তি হই, মোটামুটি প্রাইভেট খরচ 3টা সাবজেক্ট পড়লে 1500 টাকা, আবার যে বাসায় থাকতাম মেস, ওই মেসের ভাড়া যাইতো 1000 টাকা, এবং খাওয়া, এই সব কিছু মিলায়া মানে এরকম একটা প্রেশারের মধ্যে পড়ে যায় যে ফ্যামিলি থেকে মানে খুব টাফ হয়ে যায়। ওই ধান বিক্রি করা টাকা দিয়ে মানে আমার তখন আরো ছোট ভাই বড় হইতে থাকে, বড় ভাইয়েরও একটা খরচ, তো 3 ভাইয়ের খরচ মানে মিলাইতে যায় পুরো একটা হিমশিম খাওয়া যায় আর কি। তার মধ্যে প্রতি বছরই তো ধান একরকম হয় না, কোনো বছর কম হয়, কোনো বছর বেশি হয়। রিজিক এমন একটা জিনিস, তারপরেও কিন্তু মানুষ আগায় যায়। দেখেন, এরকম একটা পরিস্থিতি থেকেও এই ছেলেটা আজকে এখানে ব্র্যান্ডিং বাংলাদেশে এসছে, এরকম একটা পরিবার থেকে। আর বাংলাদেশে এরকম অনেক প্রিভিলেজড পরিবার আছে যেই পরিবারে এক সন্ধ্যার একটা রেস্টুরেন্টের বিল ওই পরিবারের সারা মাসের ইনকামের চেয়েও বেশি। তো তখন আসলে হচ্ছে দেখা যায় পারিবারিক থেকেও প্রেশার, মানে আমি এক্সট্রা যে হাত খরচ করব, এই খরচটা মানে করার মতো আমার সামর্থ্য হইতো না। দেখা যাইতো যে আমার ওই খাওয়ার খরচ ম্যাচের এবং ম্যাচের যে ভাড়া এবং টিউশন খরচ সব কিছু মিলে, এবং কলেজের একটা বেতন দিতে হইতো, যে বেতনের কারণে পরে আমি হচ্ছে আমার ওইখান থেকে উপবৃত্তি সিস্টেম থাকে কলেজে, তো উপবৃত্তি অ্যাপ্লাই করি এবং 700 টাকা, আমার কলেজের বেতন ছিল 900, আমার 200 টাকা দেওয়া লাগতো মাসে। বিশাল সেভ আপনার জন্য। 700 টাকা ওই সময়ের জন্য মানে আমার মানে এত বেশি উপকার হয়েছে, আমি ওই মানুষটারে ধন্যবাদ দিতে চাই। আস্তে আস্তে হচ্ছে আমার কলেজ লাইফ এইভাবে মোটামুটি চলতে থাকে।
যখন সেকেন্ড টাইমে উঠবো আমার মানে গ্রামের যেই সমস্যাগুলো থাকে যে জমি জমার সমস্যা, তো জমি জমার সমস্যা নিয়ে ফ্যামিলিগতভাবে সমস্যা হয় খুব বড় লেভেলের, এবং এটা নিয়ে মামলা পর্যন্ত হয়ে যায় পারিবারিকভাবে। মামলা হয়, আমি যখন কলেজের পরীক্ষা দিতেছি আমার নামেও মামলা হয়। তো মামলা হইলে মানে আমি পরীক্ষার মানে হলে পরীক্ষা দিতেছি, আমি পরীক্ষার হল